সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশান নিয়ে। আমরা গত কয়েকদিন ধরে এই সাজেশানগুলো দিচ্ছি, আর দুটো সাজেশান বাকি রয়েছে, দিলেই মোটামুটি টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আজকে যে দুটো চ্যাপ্টার রয়েছে, কেমিক্যাল বন্ডিং এবং গ্যাসিয়াস স্টেট। প্রথম কোশ্চেন, I3- আয়নে কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কী? এটার ক্ষেত্রে করতে গেলে একটু খেয়াল রাখতে হবে, I3- মানে একটা আই কেন্দ্রীয় পরমাণু আর দুটা আই প্রান্তীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু বাইরে কক্ষে 7টা, 7 আর দুটা হাইড্রোজেনের জন্য 2, 7 2 9, আর মাইনাসের জন্য 1 যোগ হবে, 7 2 9 1 1 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এইচের মান 5 বেরোচ্ছে, মানে 5টা হবে, মানে sp3d হবে। sp3d1 লেখা আছে, ওটা sp3d, তাহলে ও হবে সংকরণ sp3d, তাহলে ডি অপশান। 28 কোশ্চেন, NH4+ সংকরণ অবস্থা হবে। দেখো একই রকম হিসাব করলে 5 4 9, 1 বাদ যাবে, 4 4 মানে sp3। NO3- ক্ষেত্রে নাইট্রোজেনের 5 আর অক্সিজেনের জন্য যোগ হয় না, কারণ এটা দ্বিযোজী মৌল, আর মাইনাসের জন্য 1 যোগ হবে, 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 3 মানে sp2 সংকরণ। আর NO2+ 5 আর 1 প্লাসের জন্য 1 বিয়োগ হবে, 5 থেকে 1 বাদ দিলে 4, 4কে 2 দিয়ে হলে 2 2 মানে sp, তাহলে হবে sp3 sp2 sp সংকরণ, তাহলে বি অপশান 28-এর বি। আর সংকরণ নিয়ে ভিডিও দেওয়া আছে, যদি তাড়াতাড়ি বলার কারণে যদি বুঝতে অসুবিধা হয়, একটু সংকরণের ভিডিওটা একটু দেখে নেবে। 29-এর কোশ্চেন, প্রদত্ত কোন জোড়াটির গঠন একই? তাহলে গঠন একই হবে যদি আমরা লক্ষ্য করি, BF4-। দেখো এখানে প্রথমটা যদি প্রথমটা এই অপশান যদি দেখি, তাহলে নাইট্রোজেনের 5 5 3 8, ওখানে কিন্তু একটা লোন পেয়ার রয়েছে। আর BF3-তে 3 3 6, মানে sp2 সংকরণ, ওখানে কোনো লোন পেয়ার নেই, তাহলে দুটোর সংকরণ আলাদা, মানে ঘটনা আলাদা হবে। দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি বোরনের 3 আর ফ্লোরিনের 4 4 3 7, আর মাইনাসের 1 যোগ হবে, 1কে 2 ভাগ করলে 2, মানে sp3। আর NH4+-এও sp3 সংকরণ, এবং কোনোটারই লোন পেয়ার নেই, তাহলে ওটাই হচ্ছে দুজনের গঠন একই হবে, দুজনের গঠনই চতুস্থলকীয় হবে। তাহলে এখানে যেহেতু আমাদের গঠন একই পেয়ে যাচ্ছি, তাহলে বি অপশানই সঠিক উত্তর হবে। আবার বলছি, বোরনের 3টা বাইরে কক্ষে ইলেকট্রন, আর 4টা ফ্লোরিনের জন্য 4 4 3 7, আর মাইনাসের জন্য 1 যোগ হবে, 8 8কে 2 দিয়ে ভাগ করলে 4 4 মানে sp3 সংকরণ, কোনো লোন পেয়ার নেই, চতুস্থল গঠন হবে। NH4+-এ 5 4 9, 1 বিয়োগ হলে 8 8কে 2 দিয়ে ভাগ করলে 4 4 মানে সেই sp3 সংকরণ, এখানে কোনো লোন পেয়ার নেই, এর গঠনে চতুস্থলকীয়, তাহলে এই দুজনের গঠন একই, বি অপশান। চলেছে 30-এর কোশ্চেন, প্রদত্ত কোন পরমাণু sp সংকরিত অবস্থায় আছে? তাহলে sp সংকরিত মানে আমরা যদি প্রথমটাই দেখা যাচ্ছে NO2+, এখানে নাইট্রোজেনের 5 আর অক্সিজেনের জন্য যোগ হয় না, শেয়ার ইলেকট্রনটা প্লাস বলে 1 বিয়োগ হবে, তাহলে 5 থেকে 1 বাদলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 মানে sp, একটা s একটা p, মানে দুটো ধরনের একটা s একটা p, মানে sp সংকরণ, তাহলে 30-এর এ। চলে আসে 31-এর কোশ্চেন, পদার্থ কোনটি চতুস্থলকে গঠন বিশিষ্ট? একটু আগে আলোচনা হলো, BH4- হবে, আর বাকিগুলো হবে না, কেন দেখে নিতে পারো, সংকরণের ভিডিওগুলো দেওয়া আছে, একটু দেখে নেবে যদি অসুবিধা হয়। BH4-, বোরনের 3 আর হাইড্রোজেনের 4 4 3 7 1 8, 8কে 2 হলে 4। চলে আসি 32-এর কোশ্চেন, খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। XCF2 এতে XCF4 এবং XCF3 এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করতে গেলে যে সংকরণ বা এইচ বেরোচ্ছে, ওখান থেকে প্রান্তীয় মৌলের সংখ্যা বাদ দিতে হবে। এইচের মান থেকে প্রান্তীয় মৌলের সংখ্যা বাদ দিয়ে দিলেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া পাবো। তাহলে XCF2-র ক্ষেত্রে এইচের মান বেরোবে, দেখো 8 2 10, জেনারেল 8 8 2 10, 10কে 2 দিয়ে ভাগলে 5, তাহলে 5 এইচের মান, আর দুটা প্রান্তীয় মৌল রয়েছে, তাহলে 3টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। XCF-এর ক্ষেত্রে 8 4 12, মানে 6 এইচের মান, 6 থেকে দুটা প্রান্তীয় মৌল বাদ দিলে দুটার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর 8 6 14, XCF6-এর ক্ষেত্রে মানে 7 এইচের মান, 7 থেকে 1 বাদ 6 প্রান্তীয় মৌল 6 রয়েছে, 1 বাদ দিলে 6 বাদ দিলে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অর্থাৎ সঠিক অপশান হবে 3 2 1, মানে এ অপশান 32-এ। চলে আসে 53-এর কোশ্চেন, কোন প্রদত্ত কোনটি দ্বিমেরু ভ্রামকের মান 0 নয়? দ্বিমেরু ভ্রামক দেখতে গেলে খেয়াল রাখ, আমি শর্টকাট রুল একটা বলে দিচ্ছি, যদি লোন পেয়ার থাকে তাহলে অবশ্যই দ্বিমেরু ভ্রামক 0 হবে না, আর যদি লোন পেয়ার না থাকে তা দেখতে হবে প্রান্তীয় মৌল একই আছে কিনা। লোন পেয়ার না থাকলে প্রান্তীয় মৌল যদি একই হয় তাহলে দ্বিমেরু ভ্রামক 0 হবে। কি বললাম, লোন পেয়ার না থাকলে এবং প্রান্তীয় মৌল একই হলে তাহলে দ্বিমেরু মান অবশ্যই 0 হবে।
আর যদি লোন পেয়ার থাকে দ্বিমেরু ভ্রামকের মান থাকবে, মানে ধ্রুবীয় হবে। আর অধ্রুবীয় হবে কারা? যাদের লোন পেয়ার নেই এবং প্রান্তিমূল একই, তারাই হবে অধ্রুবীয় বা দ্বিমেরু ভ্রামক নেই। তাহলে এখানে যদি আমরা দেখি CCl4 প্রান্তিমূল একই, BF4 এর প্রান্তিমূল একই, এটা লোন পেয়ারও নেই, CO2 ক্ষেত্রে প্রান্তিমূল একই, লোন পেয়ারও নেই, তাহলে এরা সব দ্বিমেরু ভ্রামকের মান 0, মানে এটা অধ্রুবীয়। আর NH3 ক্ষেত্রে একমাত্র হবে লোন পেয়ার রয়েছে, ওটা হচ্ছে ধ্রুবীয়। 53D। চলে আসছে 54 কোশ্চেন, দ্বিমেরু ভ্রামক বর্তমান। তাহলে একই রকম আমরা যদি ভাবি CO2 অধ্রুবীয়, দ্বিমেরু ভ্রামক নাই, CCl4 অধ্রুবীয়, দ্বিমেরু নাই। আর ট্রান্স মানে বিপরীত দিকে রয়েছে, দুটো একই মৌল বিপরীত দিকে থাকলে তাকে ট্রান্স বলা হয়। তা ট্রান্সের ক্ষেত্রে যেহেতু দুদিকে বিপরীত 180 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে বন্ধন ভ্রামক আর শূন্য হয়ে যাবে, লব্ধি বন্ধন ভ্রামক শূন্য হয়ে যাবে, মানে দ্বিমেরু ভ্রামক থাকবে না। তাহলে এখানে দ্বিমেরু ভ্রামক বর্তমান হচ্ছে SO2। তাহলে SO2 গঠন যদি ভি শেপ, SO2 যদি আমরা দেখি এর একটা লোন পেয়ার রয়েছে, তো এই লোন পেয়ার থাকার কারণে ভি শেপ হওয়ার কারণে ও কিন্তু দ্বিমেরু ভ্রামক রয়েছে। CO2 মতন হলেও মনে হলেও কিন্তু এটা SO2 কিন্তু লোন পেয়ার রয়েছে ভি আকৃতি বিশিষ্ট, এই কারণে এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক রয়েছে। তাহলে 54B। 55 কোশ্চেন, দেখো 3টা CL রয়েছে, 3টা CL যেটা আমরা যদি দেখি যে D অপশানে দুটো বিপরীত দিকে রয়েছে, তাহলে এখানে দ্বিমেরু ভ্রামক থাকবে না। তোমার বাকি যে 3টার মধ্যে দেখি দ্বিমেরু ভ্রামক যদি আমরা দেখি, তাহলে দেখো যেখানে একই দিকে মৌলগুলো রয়েছে, মানে 60 ডিগ্রি কোণ করে রয়েছে, সেই জায়গাগুলো সব লব্ধিগুলো একই দিকে যোগ হবে, মানে লব্ধি মানে আমরা যদি যোগ করি তাহলে দেখো মানটা বেড়ে যাবে। আর বি অপশানে দেখো মান দুটো CL বিপরীত দিকে রয়েছে, কিছুটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটার জন্য লব্ধি থাকছে। আর সি হতেও হবে না, একমাত্র এ অপশানের দিকে দেখো, এই অপশানে 3টা CL কিন্তু একই দিকে রয়েছে, ফলে এদের লব্ধি বন্ধন ভ্রামকের মান বেশি হবে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি হবে 55A। চলে আসছে 56 কোশ্চেন, দ্বিমেরু ভ্রামক সর্বাধিক কোনটা হবে? আমরা জানি কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধনটা বেশি ধ্রুবীয়, কার্বনের বন্ধনের তুলনায় বা কার্বন থেকে হাইড্রোজেন বন্ধনের তুলনায় কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধনটা বেশি ধ্রুবীয়, এই কারণে প্রথম অপশান মানে অ্যাসিটোন যেটা রয়েছে CH3COCH3, ওটার দ্বিমেরু ভ্রামক সর্বাধিক হবে। চলে আসছে 67 কোশ্চেন, বন্ধন ক্রমের সঠিক ক্রম। গুরুত্বপূর্ণ কোশ্চেন, বন্ধন ক্রম অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে মূলত পড়ে। মনে রাখতে হবে অক্সিজেনের বন্ড অর্ডার 2 হয়, কারণ O2, আর না হলে আমরা ওই ইলেকট্রন বিন্যাস করিয়ে দেখিয়েছিলাম। তা যাই হোক, অক্সিজেনের বন্ড অর্ডার 2 মনে রাখবে। আর মনে রাখবে প্লাস হলে 0.5 বাড়বে অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে প্লাস হলে 0.5 বন্ড অর্ডার বাড়বে, আর যত মাইনাস হবে 0.5 করে কমবে। তাহলে O2 প্লাসের বন্ড অর্ডার সবচেয়ে বেশি হবে, 2.5 হবে। আর O2 মাইনাসের 2 থেকে 0.5 কমে গেলে 1.5 হবে। আর O2 মাইনাস হলে আরও 0.5 কমে যাবে, 1 হবে। তাহলে সবচেয়ে বন্ড অর্ডার বেশি হবে O2 প্লাস গ্রেটার দেন O2 গ্রেটার দেন O2 মাইনাস গ্রেটার দেন O2 2 মাইনাস। তাহলে 67টা বি। চলে আসে 68 কোশ্চেন, Ag2 প্লাসের বন্ধনক্রম কত? Ag2 প্লাসের বন্ধনক্রম করতে গেলে আমরা যদি দেখি Ag2 প্লাস মানে মোট 3টা ইলেকট্রন রয়েছে, তাহলে এর বন্ডিংয়ে 2টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে 1টা ইলেকট্রন। তা 3 থেকে 1 বাদ দিলে 2, 3 থেকে মানে 2 থেকে 1 বাদ দিলে 1, বন্ডিংয়ে 2টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে 1টা ইলেকট্রন, মোট 3টা ইলেকট্রন। Ag2 মানে এই 4টা ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, তাহলে এই বন্ডিংয়ে 2টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে 1টা ইলেকট্রন, তাহলে বন্ডিং 2 থেকে 1 বাদ দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ হবে, মানে হবে হাফ। 68A। 69 কোশ্চেন, যেটা হচ্ছে কোনটা পাই স্টার অ্যান্টি বন্ডিং হবে? পাই স্টার মানে অ্যান্টি বন্ডিং হতে গেলে আমাদের কী হতে হবে? সিমেট্রি কী হবে? ম্যাচ করবে না, মানে আনস্টেবল, সেই কারণে দেখো এখানে PY হবে এবং সেটা মাইনাস হবে। বাকিগুলো যেটা রয়েছে প্লাস হলে হবে না, আর এসের সঙ্গে পি হবে না, এক্সের সঙ্গে PY হবে না, একই কক্ষক হবে এবং তাদের সিমেট্রি আলাদা হবে, মানে মাইনাস হবে 2PY মাইনাস 2PY। তাহলে 69-এর এ অপশান। আবার বলছি, পাই স্টার অ্যান্টিবন্ডিং মানে আনস্টেবল হতে হলে একই কক্ষকগুলির মধ্যে সিমেট্রি ম্যাচ করবে না, অর্থাৎ মাইনাস দিয়ে হবে 2PY মাইনাস 2PY। 70 কোশ্চেন, কোনটি প্যারাম্যাগনেটিক নয়? প্যারাম্যাগনেটিক নয় জানা করতে গেলে অযুগ্ম ইলেকট্রন যা থাকবে না সে প্যারাম্যাগনেটিক নয়, মানে ডায়াম্যাগনেটিক হবে। এটা সহজে বোঝার উপায় কি? এখানে যদি আমরা ইলেকট্রন হিসাব করে নিই, নাইট্রোজেনের 7 14, একটা বেরিয়ে গেছে, মানে অযুগ্ম ইলেকট্রন থাকবেই, বিজোড় নাম্বার ইলেকট্রন হচ্ছে মানে থাকবে। O2-র ক্ষেত্রে আমরা অলরেডি জানি O2-র ক্ষেত্রে 2টা অযুগ্ম ইলেকট্রন থাকে, আর H2 প্লাসেরও থাকবে। আর Li2 মানে হচ্ছে 3 3 6টা ইলেকট্রন, তো 6টা ইলেকট্রনে যুগ্ম ইলেকট্রন থাকবে, তাহলে এই কারণে Li2 হচ্ছে প্যারাম্যাগনেটিক নাম, ডায়াম্যাগনেটিক। 71 কোশ্চেন, কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? বন্ধন দৈর্ঘ্য যত হচ্ছে তোমার
যত বনরার বেশি হবে তত বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হবে। বনরা হচ্ছে O2+-এর বনরা হচ্ছে সবচেয়ে বেশি। আমরা বললাম অক্সিজেনের ক্ষেত্রে প্লাস হলে 0.5 করে বাড়বে, তাহলে O2 2 ছিল, O2+-এর 2.5 হবে, তাহলে এখানে 2.5 মানে এর বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হবে। একটা কথা বলে রাখি, নাইট্রোজেনের ক্ষেত্রে বনরা 3 N2, আর নাইট্রোজেনের ক্ষেত্রে প্লাস হোক এবং মাইনাস হোক বনরা কিন্তু 0.5 করে কমবে। অক্সিজেনের ক্ষেত্রে যখন 0.5 করে বাড়ে, প্লাস হলে মাইনাস হলে কমে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে সবসময় 0.5 করে কমবে 3 থেকে। আর মানে এটা শর্টকাট রুল, বোঝার মনে রাখা সহজ হয়। আর না হলে ব্যাখ্যা করতে গেলে ইলেকট্রন বিন্যাস করে আমরা ব্যাখ্যা করি। চলে আসি 72-এর কোশ্চেন, Ag2 2+ আয়নের বন্ধন ক্রম কত? এখানে দেখতে হবে Ag2+ মানে মোট দুটো ইলেকট্রন রয়েছে, তার দুটাই বন্ডিং ইলেকট্রন, তার 2 থেকে 0 বাদ দিব, দিয়ে 2 দিয়ে ভাগ করবো, তার 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে বনরার হবে 1, 72-এর সি অপশান। চলে আসি 73-এর কোশ্চেন, কোনটি পরাচুম্বকীয় নয়? তাহলে পরাচুম্বকীয় নয় যদি বলে আমাদের দেখতে হবে অযুগ্ম ইলেকট্রন যার নেই। আমরা যদি দেখি প্রথমটাতে অযুগ্ম ইলেকট্রন থাকবে, বিজোড় নাম্বার ইলেকট্রন রয়েছে, O2- বিজোড় নাম্বার ইলেকট্রন, নাইট্রোজেনের 7 আর 8 15টা ইলেকট্রন এনোর ক্ষেত্রে, তাহলে এখানেও বিজোড় ইলেকট্রন থাকবে। একমাত্র দেখো CO, কার্বনের 6 আর অক্সিজেনের 8, 14টা ইলেকট্রন, জোড় নাম্বার ইলেকট্রন রয়েছে মানে ওটার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, যুগ্ম ইলেকট্রন থাকবে। এটা বোঝার শর্টকাট রুল। আর না হলে আমাদের বনরা বের করে দেখতে হয়, মানে আমাদের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হয়। এখানে না দেখে যেটা সহজে বোঝা যায়, যে বিজোড় নাম্বার ইলেকট্রন যাদের রয়েছে তাদের অযুগ্ম ইলেকট্রন থাকবে, আর যাদের জোড় নাম্বার ইলেকট্রন রয়েছে তাদের অযুগ্ম ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই। তাহলে এখানে হচ্ছে 73-এর বি অপশান। চলে আসছি 5-এর কোশ্চেন, নিচের কোন যৌগটিতে 3 প্রকার বন্ধন বর্তমান? 3 প্রকার বন্ধন মানে আয়নীয়, সমযোজী এবং অসমযোজী। আমরা প্রথমে NH4Cl ক্ষেত্রে পাবো, কারণ NH3 সমযোজী বন্ধন, NH3 এবং H+ অসমযোজী বন্ধন, আর NH4+Cl- তড়িযোজী বন্ধন। তাহলে এখানে 3 প্রকার বন্ধন রয়েছে। একই রকম আমরা দেখতে পাবো K4FeCnH6-এর ক্ষেত্রেও 3 প্রকার বন্ধন থাকবে, CaNO3(2)-র ক্ষেত্রেও 3 প্রকার বন্ধন থাকবে। একমাত্র H2SO4-এর ক্ষেত্রে সমযোজী বন্ধন থাকবে, অসমযোজী বন্ধন কিন্তু থাকবে না। তাহলে 1, 3 এবং 4 মনে হচ্ছে এ অপশানটাই হচ্ছে সঠিক বন্ধন, 3 প্রকার বন্ধন রয়েছে। তারপর 6-এর কোশ্চেন, NaCl, MgCl2 এবং Cl, এই যে যৌগগুলো দেওয়া আছে সমযোজী চৈত্যক্রম। সমযোজী চৈত্যক্রম জানতে গেলে ফেজানের সূত্র অনুযায়ী যত আধান বাড়বে তত হচ্ছে সমযোজী চরিত্র বাড়বে, পোলারাইজেশন বাড়বে তত সমযোজী চরিত্র বাড়বে। তাহলে এখানে যদি আধান যদি বেশি দেখা যায়, Si4+, Al3+, Mg2+, Na+, তাহলে সবচেয়ে আধান বেশি হবে HiCl4-এর ক্ষেত্রে, ওই কারণে HiCl4-এর সমযোজিত বেশি হবে। তাহলে অর্ডারটা হবে প্রথমটাই NaCl <MgCl2 AlCl3 SiCl4। কিসের কারণে হলো? আধান বাড়ার কারণে পোলারাইজেশন বেশি হচ্ছে, ফলে সমযোজী চরিত্র বাড়ছে। চলে আসছি 59-এর কোশ্চেন, KF, HF এবং KHF2 গঠন দেখা করে, কী ধরনের গঠন করে? এখানে কিন্তু KHF2 যেটা হয় K+HF2-, K+HF2-, তবে এই HF2-এর মধ্যে F-এর সঙ্গে M-এর হাইড্রোজেন বন্ধন থাকে। HF2-এর ক্ষেত্রে F-এর সঙ্গে M-এর হাইড্রোজেন বন্ধন থাকে, সেটা যদি কোনো জায়গায় দেখানো নাই তাহলে আমাদের ওই সি অপশানটাই হবে। না হলে কিন্তু ওই হাইড্রোজেন বন্ধন দিয়ে দেখাতো, তাহলে ওই অপশানটা হওয়ার থাকতো, কিন্তু ওটা যেহেতু কোনো অপশানে দেওয়া নেই তাহলে একমাত্র সি অপশানটাই হবে, K+HF2-। সর্বাধিক শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কোনটা? কারণ শক্তিশালী হাইড্রোজেন হতে গেলে যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে, ইলেকট্রোনেগেটিভিটি যত পার্থক্য থাকবে তত হাইড্রোজেন বন্ধন শক্তিশালী হবে। তাহলে আমরা ফ্লোরিন হচ্ছে সঙ্গে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ পার্থক্য বেশি, এইখানে ফ্লোরিন সি অপশানের দিকে থাকা, ওই এফের সঙ্গে এইচের যে হাইড্রোজেন বন্ধন ওটাই বেশি শক্তিশালী হবে। 61-র কোশ্চেন, কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না? হাইড্রোজেন বন্ধন 3টা মূলের সঙ্গেই হয় হাইড্রোজেনের, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন হয়। ক্লোরিনের সঙ্গে কিন্তু হয় না, বাকিদের সঙ্গেও হয় না। তাহলে আমাদের যদি অপশানে দিয়ে দেখাই, জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3 হাইড্রোজেন বন্ধন হবে, ফেনলের ক্ষেত্রে ওই যে রয়েছে হাইড্রোজেন বন্ধন হবে, একমাত্র তরল HCl হাইড্রোজেন বন্ধন হবে না। 61-এ চলে আসছি 16-র কোশ্চেন, পদার্থ কোনটি ল্যাটিস শক্তি সর্বাধিক? তো ল্যাটিস শক্তি জানতে গেলে ল্যাটিস শক্তি দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের গুণফলের সমানুপাতিক, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যত বাড়বে তত ল্যাটিস শক্তি বাড়বে, আর ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্ব যত বেশি হবে তত ল্যাটিস শক্তি কম হবে। এখানে দেখো যে যৌগগুলো দেওয়া আছে প্রত্যেকের আধান কিন্তু সেম, প্রত্যেকের 2 নম্বর শ্রেণীর মৌল, আর অক্সিজেন তো -2 করে হয়, তাহলে এটা আধান নিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নেই বা পারবে না। এখানে যেটা করতে হবে,
দূরত্ব, তাহলে দূরত্ব যদি দেখি আমাদের সবচেয়ে ছোটো মৌল এদের মধ্যে যদি দেখাই ম্যাগনেসিয়ামটা সবচেয়ে ছোটো মৌল, তাহলে ম্যাগনেসিয়ামের ছোটো মৌল হওয়ার কারণে ওদের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কম, ফলে ল্যাটিস শক্তি সবচেয়ে বেশি। তাহলে আধান দূরত্ব দিয়ে ব্যাখ্যা করতে হবে এখানে, তাহলে হবে MgO। চলে আসে 17 কোশ্চেন, সেই ল্যাটিস শক্তির কম কিন্তু এখানে এলোমেলো গ্রুপের দেওয়া আছে। তাহলে এখানে দেখতে গেলে ফার্স্টে দেখতে হবে তোমার হচ্ছে যার আধান বেশি তার ল্যাটিস শক্তি বেশি হবে। তাহলে আধান যদি আমরা দেখি Al3+ হয়, Mg2+ হয়, Ca2+ হয়, Na+ হয়। এবারে আধানের দিক থেকে Al2O3 হচ্ছে সবচেয়ে বেশি ল্যাটিস শক্তি বেশি হবে, আর CaO এবং Mg2 মধ্যে CaO বেশি হবে। কেন? কারণ Ca2+ O2-, তাহলে O2- এর আধানের গুণফল বেশি Ca, আর Mg ক্ষেত্রে Mg+ Br-, এখানে আধানের গুণফল কম হবে। তাহলে আধানের গুণফল CaO Mg2 মধ্যে CaOর বেশি হবে, এখানে CaOর ল্যাটিস শক্তি Mg2 তুলনায় বেশি। আর NaCl এর তো আধান কম বলে ও ল্যাটিস শক্তি কম সবচেয়ে, তাহলে অর্ডারটা হবে ডি অপশান 17D। চলে আসি গ্যাসীয় অবস্থার কোশ্চেন। গ্যাসীয় অবস্থার কোশ্চেন থেকেও একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন থাকবে। উচ্চচাপে 1 মোল আদর্শ গ্যাসে ভ্যান ডার ওয়েলস সমীকরণ কী হবে? ভ্যান ডার ওয়েলসের যে সমীকরণ যেটা হয় সেটা এ অপশানে দেওয়া আছে। ভ্যান ডার ওয়েলসের যে মূল সমীকরণটা এ অপশানে দেওয়া আছে, P+A/v² × v - v = RT 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবারে উচ্চচাপ যেহেতু বলেছে, উচ্চচাপ হলে কিন্তু ওই A/v² টার্মটা নেগলিজিবল হয়ে যায় পির সাপেক্ষে। কেন? উচ্চচাপে আয়তন খুবই কম, তাহলে কম মানকে যখন আমরা স্কোয়ার করবো তাহলে ওই মানটা কিন্তু নেগলিজিবল হয়ে যাবে, তাহলে A/v² থাকবে না। তো থাকবে না মানে তাহলে শুধু P থাকবে, তাহলে P × v - v = RT, অর্থাৎ বি অপশানটাই সঠিক উত্তর হবে। উচ্চচাপ হলে P, আর যদি নিম্নচাপ হয় তখন কিন্তু আয়তন খুব বেশি হওয়ার কারণে তখন বিটা নেগলিজিবল হয়ে যাবে। উচ্চচাপ হলে ওই A/v² নেগলিজিবল হবে, আর নিম্নচাপ হলে আয়তন খুব বেশি হওয়ার কারণে বির সাপেক্ষে ভি খুব বেশি হওয়ার কারণে বিটাকে নেগলিজিবল ধরা হয়। সেটা যখন নিম্নচাপ আসে তখন দেখানো হবে। তাহলে উচ্চচাপের ক্ষেত্রে এখন যেটা সমীকরণটা দাঁড়াচ্ছে P × v - v = RT। 59 কোশ্চেন, ভ্যান ডার ওয়েলস সমীকরণে আকর্ষণ বলের পরিমাপক রাশি কোনটা? তাহলে আমরা আকর্ষণ বলটা এসছে এই A/v², এইটা হচ্ছে আকর্ষণ বল পরিমাপ করে, তাহলে ওইটাকে আমরা বলবো P+A/v² হচ্ছে আকর্ষণ বল পরিমাপ করে, আর বিটা হচ্ছে বা v - vটা হচ্ছে আয়তন পরিমাপ করে। চলে আসি 60 কোশ্চেন। 4টা গ্যাসের তোমার এর মান দিয়ে আছে। এ হচ্ছে আকর্ষণ বল পরিমাপ করে, এর মান যত বেশি হবে তত বেশি আকর্ষণ বল হবে, আর আকর্ষণ বল যত বেশি হবে তত গ্যাসকে সহজে তলপন্ত করা যাবে। তাহলে কি বললাম? ভ্যান ডার ওয়েলস ধ্রুবক যে তার মান যত বেশি হবে তত গ্যাসের আকর্ষণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হবে, আর যত আকর্ষণ বল বেশি হবে তত গ্যাসকে সহজে তলে পরিণত করা যাবে। তাহলে এখানে যেহেতু তলে পরিণত করা সহজে যাবে জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের যারা এর মান বেশি তাহলে আমরা দেখি NH3 এর মান সবচেয়ে বেশি, কারণ দেখো 4.170 ওটাই সবচেয়ে বেশি, তাহলে 60 হবে সি উত্তর, অ্যামোনিয়া। 61 কোশ্চেন, 1 মোল ভ্যান ডার ওয়েলস গ্যাসে এর মান নগণ্য বলছে, তাহলে সংকোচনশীল গুণকের মান কত? সংকোচনশীল গুণক জেড, এই জেটের মান হচ্ছে PV/RT। তো PV-কে RT দিয়ে ভাগ করলে জেটের মান বেরোবে। এখানে এর মান নগণ্য মানে আমরা ওই সমীকরণ দিকে চলে আসি, যদি আমি যে ভ্যান ডার ওয়েলস সমীকরণ 58 কোশ্চেন দেখো, ওখানে ভ্যান ডার ওয়েলস সমীকরণ এর মান নগণ্য মানে A/v² নেগলিজিবল হয়ে যাচ্ছে, তাহলে P × v - v = RT। ওটাকে সরল করলে RT দিয়ে ভাগ করলে আমরা যদি পাবো জেটটা 1-এর থেকে বেশি হবে, জেড যেটা বেরোবে 1 + PV/RT বা BP/RT, 1 + BP/RT বা PV/RT, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা সরল করতে হবে, ওই যে P × v - v থাকবে সমান RT, এবার PV - PV/RT, এবার RT দিয়ে সবাইকে ভাগ করে দিলে যে দেখবে জেটটা 1-এর থেকে বেশি হচ্ছে। তাহলে এর মান নগণ্য হলে জেটের মান 1-এর থেকে বেশি হয়, এটা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এটাই হয়। চলে আসি 64 কোশ্চেন, একটি গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল এবং গড় বেগের অনুপাত। গড় বর্গবেগের বর্গমূল এবং গড় বেগের অনুপাত, গড় বেগের মধ্যে সবচেয়ে বেশি এর মানটা বেশি হয়, আর গড় বেগের অনুপাত কম হয়। আমরা এর টোটাল 3 জনের সাপেক্ষে একটা অর্ডার দেখাবো, একটু পরে কোশ্চেন আসবে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে গড় বেগের বর্গমূলটাই সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা মানগুলো যদি তাকাই, দেখো সবচেয়ে বেশি যদি হয় ওই 2 হবে না, একটু সামান্য বেশি, খুব একটা বেশি নয়, তাহলে বি অপশানটাই সঠিক উত্তর হবে, 1.086:1, ওটাই হবে। 65 কোশ্চেন, এ এবং বি এর আণবিক ওজন 36 এবং 64 হলে তারা ব্যাপনহারের অনুপাত হবে আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, √ওভার আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা √ওভার যদি করি, √ওভার 64/√36, তাহলে 64/36 মানে 8 যদি √ওভার তুলে দিই তাহলে হবে 8/6, তাহলে 8কে 6 দিয়ে ভাগ করলে যেটা আসবে 1.33, 65-তে বি অপশান। তো বলে দিচ্ছি ব্যাপনহার থেকে কোশ্চেন থাকতে পারে। ব্যাপনহার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে আণবিক ভরকে বর্গমূল করে ব্যস্তানুপাতিক করে যদি আমি বর্গমূল করি তাহলে মানটা পাবো
ছেচল্লিশ কোশ্চেন, বয়েল উষ্ণতার উপরে একটি বাস্তব গ্যাসের সংকোচনশীল গুণকের মান কত? তাহলে সংকোচনশীল গুণকের মান যদি বয়েল উষ্ণতার উপরে বলেছে তাহলে জেড গ্রেটার দেন 1 হবে, আর নিচে হলে জেড লেস দেন 1। আর যদি বয়েল উষ্ণতায় বলা হয় তাহলে জেড সমান 1। বয়েল উষ্ণতায় বললে জেড সমান 1 হবে, বয়েল উষ্ণতার উপরে বললে জেড গ্রেটার দেন 1 হবে, আর বয়েল উষ্ণতার নিচে বললে জেড লেস দেন 1 হবে। তাহলে এখানে যদি বয়েল উষ্ণতার উপরে বলেছে তাহলে জেড গ্রেটার দেন 1 হবে। কোন গ্যাসে সংকট তাপমাত্রা সর্বোচ্চ? তাহলে সংকট তাপমাত্রা বললাম যার এর মান বেশি, মানে যার আকর্ষণ বল বেশি অণুগুলির মধ্যে, তার এই সংকট তাপমাত্রা বেশি। তাহলে এই গ্যাস CO এখানে যে গ্যাসগুলো রয়েছে N2O2 এবং H2CO2-র মধ্যে CO2 গ্যাসের কিন্তু অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, ফলে এর সংকট তাপমাত্রা বেশি। এর মানটা হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসি 23-এর কোশ্চেন। এটা যেটা বলতে চাইছিলাম যে 3টা বেগের অনুপাত। তা 3টা বেগের অনুপাত করতে গেলে একটু যদি আমরা মানগুলো মনে রাখার চেষ্টা করি, সম্ভবতম মানে মোস্ট প্রবল ভেলোসিটি যেটা √2 RT/m, আর গড় বেগের মান হচ্ছে √8 RT/πm, আর সম্ভবতম বেগ হচ্ছে √3 RT/m। তাহলে এদের যে অনুপাত করি √2:8, √8/π, √3 ভাগ করলে 1.414। অপশান যেরকম থাকবে সেরকম দেখবে, এইভাবে অপশান থাকতে পারে 1.414, 1.596 বা 1.732। এই অবস্থায় অপশান থাকলে এইরকম উত্তর হবে। আর যেটা অপশান জেনারেলি থাকে একে আরও ছোটো করে ভাগ করলে, মানে প্রত্যেকে যদি 1.414 দিয়ে ভাগ করি, যে মানটা আসবে প্রথমটা হবে 1, তারপরে হচ্ছে 1.128, তারপরে হচ্ছে 1.225। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট প্রবল হয়েছে। চেনার সবচেয়ে উপায় কি, যে তোমার সম্ভবত মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে CRMS-এর মান সবচেয়ে বেশি হবে, আর গড় বেগের মান তার থেকে কম হবে, আর সম্ভবতম মান সবচেয়ে কম হবে। তাহলে হচ্ছে যেটা উত্তর হবে 1:1.128, 1:1224। তাহলে এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। চলে আসি 10-এর কোশ্চেন। T কেলভিন উষ্ণতায় CO2 গ্যাসের RMS-এর মান যদি x হয় তাহলে N2-ওর RMS বেগ 4x হবে কোন উষ্ণতায়? তাহলে দেখো CO2 এবং N2 দুজনের আণবিক ভর কিন্তু সমান 44। তাহলে এখানে আণবিক ভর নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে এখানে যদি 4x হবে মানে নিশ্চয়ই তাপমাত্রাটা, যেহেতু তাপমাত্রাটা √2T বর্গমূলের ভেতরে রয়েছে, সাইনের ভিতরে রয়েছে, তাহলে 4 হবে মানে নিশ্চয়ই 16 হবে। তাহলে 16T তাপমাত্রায় NO2 গ্যাসের ব্যাপনাটা RMS বেগটা 4x হবে। তাহলে 16T সরল করে নেবে যে RMS বেগের রাশিমালা হচ্ছে √3 RT/m, √3 RT/m। √এর ভেতরে যেহেতু T রয়েছে আর আমরা 4 গুণ বেগ হবে মানে নিশ্চয়ই 16T হবে, টির মান 16T হবে। চলে আসে 11-এর কোশ্চেন। 50 এবং 800 কেলভিন উষ্ণতায় H2 এবং O2n-এর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত। আমাকে কী অণু দিয়েছে সেটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ আমাদের আণবিক ভর দুজনেই তো একই হয়, মানে আণবিক বা অনুপাত যেহেতু হবে আণবিক ভর কেটে যাবে। তাহলে আমাদের শুধু তাপমাত্রা নিয়ে ভাবার বিষয়, কারণ তাপমাত্রাটা দুজন ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া আছে, এটা 50 কেলভিন, এটা 800 কেলভিন। তাহলে আমরা যদি বসাই সমীকরণ অনুপাত করি তাহলে √ওভার হবে √50/800, √50/800 মানে 50কে 800 দিয়ে ভাগ করলে 1/16 হবে, আর 1/16কে বর্গমূল করলে 1/4 হবে, আর 1/4 মানে 0.25। তাহলে উত্তর হবে 0.25। তাহলে 11 হচ্ছে এই অপশান। চলে আসছি 13-এর কোশ্চেন। নিচ্ছে গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হয় না। তাহলে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য হবে না যারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, যারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে সেই মিশ্রণের ক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে না। আমরা যদি দেখি প্রথমটা হিলিয়াম, নিয়ন এগুলো নিষ্ক্রিয় গ্যাসে বিক্রিয়া করবে না। তারপরটাও বি অপশানে N2O2 CO2 এগুলোও বিক্রিয়া করবে না, কারণ N2O নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। তারপর ডি অপশানেও N2H2O2 ওটাও বিক্রিয়া করবে না, একমাত্র বিক্রিয়া করবে NH3 এবং HCl, কারণ NH3 অ্যামোনিয়া ক্ষার এবং HCl অ্যাসিড। তাহলে এরা অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম ব্রোমাইড গঠন করবে। এই কারণে এরা বিক্রিয়া করে বলে এদের ক্ষেত্রে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য হবে না। তাহলে 13 হবে সি অপশান। চলে আসি 7-এর কোশ্চেন। ড্যাশ গ্যাসের সংকট উষ্ণতা সর্বাধিক। তাহলে সংকট উষ্ণতা সর্বাধিক হতে গেলে যার অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, আমরা H2, N2 এবং O2 এবং NH3-র মধ্যে NH3 গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, তাহলে এর সংকট উষ্ণতা সর্বাধিক। চলে আসছি একটা 8-এর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ABC 3টা গ্যাসের ভ্যান ডার ধ্রুবক A এবং বির মান দেওয়া আছে। এই মানগুলো দেখে কি করে চিনবে? আমি বলে দিচ্ছি, যার এর মান বেশি তার অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, আর তাকে সহজে তলে পরিণত করা যায় এবং সেটা বেশি বাস্তব। আর একই রকম বির ক্ষেত্রে যদি বলি, বির মান যার বেশি তার গ্যাসের অণুর আয়তন বেশি, আর অণুর আয়তন বেশি এবং এই বির মান বেশি হলে গ্যাসগুলিও বেশি বাস্তব হবে। তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে যে বি গ্যাসের সংকট উষ্ণতা সর্বোচ্চ,
তো বি গ্যাসের সংকট উষ্ণতা দেখতে গেলে যার এর মান বেশি, হ্যাঁ দেখতে পাচ্ছি এর মান বেশি আছে বি গ্যাসের অবশ্যই 4.17, তাহলে এর সংকট উষ্ণতা বি গ্যাসের সর্বোচ্চ হবে, তাহলে সঠিক অপশান, সঠিক উত্তর। তারপর হচ্ছে এ গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত সর্বোচ্চ। এ গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত মানে বেশি বাস্তব হবে, কিন্তু দেখতে পাচ্ছি এ গ্যাসের এ এবং বির মান খুবই কম, তাহলে ওটা কিন্তু বেশি বাস্তব হবে না, ওটা আদর্শ গ্যাসের মতন থেকে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু 2 নম্বরটা কিন্তু সঠিক নয়। এবার সির দিকে 3 নম্বর যদি পয়েন্টের দিকে তাকাই, সি গ্যাসের আণবিক আয়তন সর্বোচ্চ, তাহলে যার বির মান বেশি হবে তার আয়তন সর্বোচ্চ হবে, তাহলে আমরা বির মান কার বেশি, অবশ্যই সি গ্যাসের বির মান বেশি দেখতে পাচ্ছি, তাহলে সি গ্যাসের আয়তন কিন্তু সর্বোচ্চ, তাহলে 1 নম্বর এবং 3 নম্বরটাই সঠিক। এখানে কিন্তু সেরকম অপশান দেওয়া নেই, সেইখানে আমি 1 এবং 3 লিখে দিয়েছি, দেখে না ভালো করে। আরেকবার বলছি, এর মান যার বেশি তার অণুগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, অণুগুলিকে সহজে তলবন্ধ করা যায়, আবার সংকট তাপমাত্রাও বেশি, আর বেশি বাস্তবও হবে। আর বির মান বেশি হলে অণুগুলির আয়তন বেশি হবে, আর আয়তন বেশি হওয়া মানে ফাঁকা স্থানের পরিমাণ, পাত্রে ফাঁকা স্থানের পরিমাণ কম হবে, আর বির মান বেশি মানে বেশি বাস্তব হবে। তো এই কথাগুলো যদি মাথায় থাকে, যে কোশ্চেন থাকুক না কেন আমাদের উত্তর দেওয়া যাবে। তাহলে এখানে যেটা হবে 1 এবং 3টাই সঠিক। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো, সবারই কাজে লাগবে, হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।